আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবার ঘোষণা করেছেন যে বাংলাদেশ জালিয়াতিতে চ্যাম্পিয়ন। মানে বাংলাদেশের সরকার প্রধান এমন একটা ঘোষণা প্রকাশ্যে এক অনুষ্ঠানে দাঁড়িয়ে দেওয়ার প্রয়োজন বোধ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো নামের এক অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে একেবারে মজার ছলে বলে বসেছেন যে বলুন তো বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন কিসে, এবং তারপর আমাদের সরকার প্রধান ঘোষণা করেছেন বাংলাদেশ জালিয়াতিতে চ্যাম্পিয়ন। সব জিনিস জাল, বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। তিনি বলেন একটা জালিয়াতের কারখানা বানিয়েছি আমরা। প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন। এখন আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতিতে। ডক্টর ইউনূস বলছেন আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলাম, তারা বহুদিন ধরে আমাদের প্রবেশাধিকার দিচ্ছে না, বাংলাদেশের কোনো মানুষকে প্রবেশের অধিকার দেবে না। মানে ভাবা যায়, এই ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ স্বাক্ষরের দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে বিরাট শামিয়ানা বেঁধে তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান করলেন, যে অনুষ্ঠানে এই অক্টোবরের 17 তারিখ কয়েক মাস আগে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন যে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ বর্বরতা থেকে সভ্যতায় এলো, সেই অনুষ্ঠানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন যে এখানে 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো 27 বছরের নিচে, এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ, এবং সারা দুনিয়া অবাক বিস্ময়ে নাকি আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমরা তাদের সাহায্য করব এই তরুণদেরকে পাঠিয়ে, কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব। মনে আছে আমাদের এই সরকার প্রধান তখন আমাদেরকে বলেছিলেন যে শুধু বাংলাদেশ না, পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ নাকি আমাদের কাছে চলে এসেছে, এবং তিনি বলেছিলেন আমাদের কাছে দরখাস্ত আসছে, আমাদের কাছে এতজন পাঠান, আমাদের কাছে যত পারেন পাঠান। মানে ডক্টর ইউনূসের কাছে তখন অক্টোবর মাসে দরখাস্ত আসছিল, এবং তিনি বলছেন এটা তো 2025 সালের কথা, 2026 সালে কি বলবে, 2027 সালে কি বলবে। তখন নাকি হাত জোর করে করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসবে আর বলবে আপনাদের তরুণদের আমাদের কাছে পাঠান, আমাদের কাছে পাঠান, কারণ এত তাজা শক্তি দিতে পারে, এত সৃজনশীল মানুষ দিতে পারে, এত বিশ্বস্ত মানুষ দিতে পারে। আমি কিন্তু কোট করে পড়ছি, ডক্টর ইউনূস অক্টোবরেও বললেন এত সৃজনশীল, এত তাজা শক্তির, এত বিশ্বস্ত মানুষ দিতে পারে এমন দেশ খুঁজে পাওয়া যাবে না। আর এখন এই জানুয়ারি মাসে এসে তিনি বলছেন বাংলাদেশ একটা জালিয়াতের কারখানা, এবং এই দেশের কোনো মানুষকে পৃথিবীর কোনো দেশ নিতে চায় না, এবং তাকে বিভিন্ন দেশের মন্ত্রী মিনিস্টাররা এসব কথা বলছেন। কখন যে তার সঙ্গে এসব মন্ত্রী মিনিস্টারের সাক্ষাৎ হচ্ছে সে এক প্রশ্ন বটে, কারণ বেশিরভাগ দেশে যখন তিনি রাষ্ট্রীয় সফরে যান আপনারা জানেন যে সেসব দেশে সরকার প্রধানের সাক্ষাৎ পাওয়া তো দূরের কথা, মন্ত্রী মিনিস্টার কারো সাক্ষাৎই তিনি পান না। অথচ এই ডক্টর ইউনূস অক্টোবরে বলেন তার কাছে দরখাস্ত জমে গেছে বাংলাদেশের তরুণদেরকে যাতে তিনি বিভিন্ন দেশে রপ্তানি করতে পারেন, আবার তিনি এসে জানুয়ারি মাসে বলছেন এটা একটা জালিয়াতের কারখানা, কাজেই কেউ নিতে চায় না। কারণ গত কমাসে বাংলাদেশের জন্য সকল দেশের দুয়ার বন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এসব দেশে যাওয়ার পথ তো একরকম রুদ্ধ হয়েছে বটেই, এমনকি থাইল্যান্ড, মালয়েশিয়া এসব দেশেরও ভিসা পাওয়া যাচ্ছে না, ভিসা পাওয়া যাচ্ছে না। সিঙ্গাপুর, ভিয়েতনামেরও, এমনকি নেপাল, ভুটানেও গিয়ে পৌঁছানোর পর আবার ফিরতি প্লেনে বাংলাদেশিদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই ইউনূস আমলে। আমি এই যে আমাদের সকলকে ঢালাও হারে পুরো দেশকে তিনি জালিয়াত বলে দিলেন, এটা শুনে ভাবছিলাম যে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করার পর কোন আমলে বাংলাদেশ পরপর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই কালিমা যদি সারা জীবন ভর ওই সরকারকে বহন করতে হয়, মানে বিএনপি সরকারকে, খালেদা জিয়ার সরকারকে বহন করতে হয়, তাহলে এই দুর্নাম যে কোন সময়ে বাংলাদেশ জালিয়াতের চ্যাম্পিয়ন হয়ে উঠল, এবং সরকার প্রধান নিজেই সেই স্বীকৃতি দেওয়ার প্রয়োজন বোধ করলেন ঢাকার সম্মেলন কেন্দ্রে দাঁড়িয়ে অভ্যাগত সুধীর সামনে, তাহলে সে দায় কেন ডক্টর মোহাম্মদ ইউনূস নেবেন না? জালিয়াত শব্দটার অর্থ কি সেটা যদি অভিধানে ঘাটাঘাটি করে দেখেন
তাহলে দেখবেন যে জালিয়াত শব্দের অর্থ হচ্ছে এমন ব্যক্তি যে কিনা প্রতারণা করে, প্রবঞ্চক, মানে যে কিনা ধোঁকা দেয় অন্য মানুষকে। তাহলে ধোকার এর চেয়ে বড় উদাহরণ হতে পারে? যেই সরকার প্রধান কমাস আগে বলেন যে আমরা কোথাও যাব না, সারা পৃথিবী আমাদের কাছে আসবে, সেই মানুষ এখন কেন বলছেন যে বাংলাদেশের মানুষকে কেউ নিতে চায় না কারণ তারা জালিয়াত? মানে কে কাকে প্রতারণা করছে? প্রতারণার ভার মানে কোন দিকে বেশি? আর কে কাকে জালিয়াত বলছে? এই প্রশ্নগুলো নিশ্চিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এমন একটা অপমানজনক কথা বাংলাদেশের বাকি মানুষের উদ্দেশ্যে বললেন, তখন নিশ্চয়ই মনে জাগে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন ওই মানুষ যিনি কিনা বহু বহু দশক ধরে পৃথিবীর দেশে দেশে দারিদ্রকে জাদুঘরে পাঠিয়ে দেব এমন একটা প্রতারণামূলক প্রতিশ্রুতি, মানে যেটা উনি নিজে জানেন যে কখনো সম্ভব নয়, সেই প্রতারণামূলক প্রতিশ্রুতির গল্প পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে, কিংবা 3-0 তত্ত্ব পৃথিবীর দেশে দেশে দিয়ে তিনি একরকম করে খাচ্ছিলেন। সে কারণেই সম্ভবত মুখে যা আসে সেটাই বলে দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটুও বাধে না। এই অনুষ্ঠানে, ঢাকার এই অনুষ্ঠানেই যেখানে তিনি বাংলাদেশের সাধারণ মানুষকে জালিয়াত বললেন, সেই অনুষ্ঠানেই তিনি বলে বসেছেন যে সরকারি কর্মকর্তাদের 5 বছরের বেশি চাকরি করা উচিত না। তিনি বলেছেন যে তাহলে নাকি তাদের মাইন্ড সেট হয়ে যায়, সৃজনশীলতা নষ্ট হয়, কাজেই সরকারের প্রতিটা প্রতিষ্ঠানকে 10 বছর পর পর নতুন করে শুরু করা উচিত, কারণ সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষরা সেই প্রতিষ্ঠানে পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে রয়েছেন। ভাবুন তো, কোন ব্যক্তি এমন কথা বলছেন যে সরকারি চাকরিও নাকি 5 বছরের বেশি কোনো কর্মকর্তার করা উচিত না, 10 বছর পর পর নতুন করে প্রতিটি প্রতিষ্ঠানের নিজেদের গড়ে তোলা উচিত? সেই ব্যক্তি বলছেন যিনি কিনা বছরের পর বছর বাংলাদেশের সরকারের সঙ্গে মামলা লড়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশের প্রভাবশালী মানুষদের দিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করেছেন এবং এরপর বাংলাদেশ সরকারকে ফেলেই দিয়েছেন। সেই অভিযোগে, সেই ক্ষোভে যে তাকে 65 বছর বয়সে বাংলাদেশের ব্যাংক পরিচালনার যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী গ্রামীণ ব্যাংকের প্রধান ব্যবস্থাপকের পদ থেকে সরকার সরে যেতে বলেছিল। মানে 65 বছর বয়সেও তিনি কিন্তু মনে করেন নাই তার প্রতিষ্ঠানের নতুন করে শুরু করার প্রয়োজন আছে, কিন্তু একরকম প্রলাপের মতো তিনি ঘর ভর্তি, মিলনায়তন ভর্তি লোকের সামনে এ জ্ঞান দিয়ে দিলেন যে সরকারি চাকুরিদেরও 5 বছরের বেশি চাকরি করা উচিত না। ডক্টর ইউনূস হচ্ছেন সেই ব্যক্তি, যেই ব্যক্তি এই সেপ্টেম্বরে মেহেদী হাসান খান, আল জাজিরার সাবেক সাংবাদিক, তার সঙ্গে তার অনলাইন প্ল্যাটফর্মে এক সাক্ষাৎকারে বলে এসেছেন নিজের 85 বছর বয়সে যে অনেকেই নাকি তাকে 5 বছর, 10 বছর, আরো 50 বছর বাংলাদেশের ক্ষমতায় থাকতে বলছে। এবং সেই সাক্ষাৎকারে তিনি এমন কথাও বলেছিলেন যে কই, তাকে তো কেউ কোনো মেয়াদ ঠিক করে দেয়নি, কাজেই অন্তর্বর্তীকালীন সরকার কবে যাবে এ প্রশ্ন করা ওই বিদেশি সাংবাদিকের অসঙ্গত হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সাক্ষাৎকারে এর পাশাপাশি মেহেদী হাসান খান যখন বলেছিলেন যে আপনার কি অবসরও নিতে ইচ্ছা করে না, উনি বলেছিলেন উনি অবসরের কনসেপ্টে বিশ্বাস করেন না। ভাবতে পারেন, যেই ব্যক্তি 85 বছর বয়সে পৃথিবীতে কোনো এক সঞ্জীবনী সুধা আবিষ্কৃত হয়ে যাবে সে কথা ভেবে ভাবছেন আরো 50 বছরও তিনি দেশ শাসন করতে পারেন, সেই ব্যক্তি কিনা অন্যদের জ্ঞান দিচ্ছেন তাদের পদ আঁকড়ে থাকা উচিত না, 5 বছরের বেশি সরকারি চাকরি করা উচিত না। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা মুখস্থ কথা এই বক্তৃতাতেও বলেছেন, মানে সারা দেশকে তিনি জালিয়াত বলেছেন, অথচ হঠাৎ করে তিনি বলেছেন যে ওই তরুণদের কথা, যেই তরুণদেরকে নেওয়ার জন্য নাকি বাংলাদেশের সামনে লাইন পড়ে গেছে, তিনি বলেছেন জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। মানে যেই জুলাই আন্দোলনকারীদের এখন দেখা যাচ্ছে তারা দলের নেতৃত্ব দিতে পারছে না, 20-25 জন নেতাকে যে আমরা চিনেছিলাম তারা মোটামুটি 5-6টি ধারায় বিভক্ত হয়ে পড়েছে, যে 20-30 জন এখন জামায়াতের ছায়াতলে গিয়ে মনোনয়ন নিয়ে নির্বাচন করার চেষ্টা করছেন, তারা রাস্তায় বের হলেই ডিম খাচ্ছেন। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন এরা তো দেশে আটকে থাকবেন না, এই জুলাই আন্দোলনকারীরা নাকি বিশ্বে নেতৃত্ব দেবেন। তবে এ বিষয়টা তিনি ব্যাখ্যা করে বোঝান নাই যে জালিয়াতের চ্যাম্পিয়ন বাংলাদেশের একটা আন্দোলনের নেতৃত্ব দানকারীরা কেন, কি কারণে বিশ্বে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। জালিয়াতির অর্থ বলছিলাম প্রতারণা করা, প্রবঞ্চনা করা। ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন বাংলাদেশকে জালিয়াত আখ্যা দিয়ে শিরোনাম হয়েছেন, সেদিন বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা বণিক বার্তায় একটা শিরোনাম ছিল যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা কিনা নিজেদেরকে একটা
নিরপেক্ষ অরাজনৈতিক সরকার হিসেবে দাবি করে, সেই সরকার 2,12,000 কোটি টাকার নতুন প্রকল্প গ্রহণ করেছে এবং সেই 2,12,000 কোটি টাকার নতুন প্রকল্পের 42% চট্টগ্রামে গ্রহণ করেছে এই ইউনূস সরকার। তার মানে ডক্টর ইউনূস যা উন্নয়ন প্রকল্প নিয়েছেন তার 42%ই তার নিজ এলাকায় নিয়ে গেছেন। ভাগ্যিস বণিক বার্তা বিশ্লেষণ করে দেখায় নাই যে এই সরকারের বড় বড় পদে মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী সহ নানা পদে উনি যাদেরকে অধিষ্ঠিত করেছেন তার মধ্যে কত শতাংশ চট্টগ্রামের, কত শতাংশ উনার আত্মীয় স্বজন, কত শতাংশ উনার গ্রামীণ ব্যাংকের কোটায় এসেছে, আর কত শতাংশ উনার নিজস্ব তদবিরে এমন বড় বড় পদে বসতে পেরেছে। ভাবুন তো, একটি লোক তার যদি কোনো রাজনৈতিক উচ্চাশা না থাকে, এই 85 বছর বয়সে তার যদি 12ই ফেব্রুয়ারির পরে সত্যি আবারও তার পুরনো জীবনে ফিরে যাওয়ার কোনো প্রত্যাশা বা লক্ষ্য থাকে, তাহলে কি তার নিজ এলাকায় 42% উন্নয়ন অর্থ খরচ করবার কথা? কোন উচ্চাশায় ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক চুক্তি সই করছেন বিভিন্ন দেশের সঙ্গে, আর কোন উচ্চাশাই বা তিনি তার নিজ এলাকায় এমন এক চোখা উন্নয়নের নীতি গ্রহণ করেছেন? ওই যে বলছিলাম, জালিয়াত হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার কথায় কাজে অন্যকে ধোঁকা দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস মানে আরেক রমজান চলে আসছে, মনে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস গত রোজার সময় জাতিসংঘ মহাসচিবকে নিয়ে গিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে দাঁড়িয়ে বলেছিলেন গত মার্চে যে আগামী ঈদ রোহিঙ্গারা তাদের নিজের দেশে গিয়ে করবে, রাখাইনে ফিরে গিয়ে করবেন। মানে ঠিক কিভাবে তা সম্ভব হবে? ঠিক যেমন জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণেরা বিশ্বে কিভাবে নেতৃত্ব দেবেন, কোন মববাজির মাধ্যমে আর কোন স্থাপনা ভাঙাভাঙির মাধ্যমে, আর কাকে ভয় দেখিয়ে কার গলা চেপে ধরে, সে প্রশ্নের যেমন কোনো উত্তর মেলে না। কোন সূত্রে, আন্তর্জাতিক কোন সম্পর্ক খাটিয়ে তিনি শেষ পর্যন্ত রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন সে বিষয়ে প্রশ্ন না করা গেলেও এই নিয়ে তার কোনো চেষ্টা চরিত্র এক বছরে চোখে পড়ে নাই। বরং এই রমজান যখন আসছে তখন সৌদি আরব সরকারের চাপে বাংলাদেশ রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে বাধ্য হচ্ছে, আর ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এখন আমাদের বোঝাচ্ছেন যে পাসপোর্ট দিলেও রোহিঙ্গারা নাগরিকত্ব পেয়ে যাচ্ছে, এ কথা নাকি ঠিক নয়। তো এ সরকারের কোন কথা প্রতারণা, কোন কথা জালিয়াতি, কোন কথা ধোঁকা, তা যখন বোঝা মুশকিল তখন দুটো কথা মনে পড়ে। এক, জাতি তার যোগ্য নেতাকেই তাহলে খুঁজে পেয়েছে, কিংবা রতনী কি তাহলে রতন চিনেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের কথামালা একের পর এক সাজিয়ে বসলে সত্যি মনে প্রশ্ন জাগে যে কে বড় জালিয়াত আর কে বা কাকে জালিয়াত